হ্যালো স্টুডেন্টস, এই টিউটোরিয়ালে আমরা মুরস ল কেন ফেল করছে মডার্ন মাইক্রোপ্রসেসরগুলোতে সেটা নিয়ে ডিসকাস করব। সো মুরস ল বলেছিল যে প্রতি 2 বছর পর পর ট্রানজিস্টর কাউন্টটা ডাবল হবে, বাট 2013 থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে না, এটা হতে আরও বেশি টাইম লাগছে, 2 বছরের বেশি লাগছে। সো এটা কেন হচ্ছে যে আমরা সেম জায়গার মধ্যে বেশি সংখ্যক ট্রানজিস্টর কেন আটাতে পারছি না, কেন আমরা লিথোগ্রাফিটা ছোট করে আনতে পারছি না। ওকে, তো মুরস ল ফেল করার আমরা দুইটা কারণ দেখব, তার মধ্যে আমরা আজ এই টিউটোরিয়ালে হচ্ছে কোয়ান্টাম টানেলিংটা দেখব। সো কোয়ান্টাম টানেলিং এর মধ্যে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে ট্রানজিস্টরটা কিভাবে কাজ করে। ওকে, সো আমরা যে সাইজের কথা বলছি সেই সাইজটার জন্য আমরা দেখতে হবে যে ট্রানজিস্টরের মধ্যে দেখেন যে আমাদের কি আছে, সোর্স, গেট আর ড্রেন, এই তিনটা এলিমেন্ট হচ্ছে ট্রানজিস্টরের মধ্যে থাকে, সোর্স, গেট আর ড্রেন। ওকে, সো ট্রানজিস্টরের সাইজ বলতে বোঝায় হচ্ছে এই সোর্স থেকে ড্রেনের মধ্যকার যে ডিস্টেন্সটা সেটা। সো এই ডিস্টেন্সটা ধরেন বর্তমানগুলোতে 7 ন্যানোমিটার বা 5 ন্যানোমিটার হয়ে থাকে। সো এই যে এই সাইজটাকেই হচ্ছে প্রতি 2 বছর পর পর ছোট করার কথা বলা হয়েছিল। এই সাইজটাই ছোট হবে, এমনভাবে ছোট হবে যাতে সেম জায়গার মধ্যে আমরা দ্বিগুণ সংখ্যক ট্রানজিস্টর আটাতে পারি। ওকে, আচ্ছা, সো এইটাই ছোট করা যাচ্ছে না, ছোট করতে বিভিন্ন প্রবলেম ফেস করতে হচ্ছে। তো তার আগে বুঝে নেই যে ট্রানজিস্টরটা কিভাবে কাজ করছে। তো এখানে যে সোর্সের মধ্যে আপনি সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ দিবেন, ড্রেইনের মধ্যে দিয়ে হচ্ছে আমাদের সেই ভোল্টেজটা আসতে হবে। সো সোর্সের মধ্যে থেকে ভোল্টেজটা যদি ড্রেনে পাস না করতে পারে, তো এখান থেকে যদি ভোল্টেজটা এখানে যেতে না পারে, তাহলে হচ্ছে আমরা ড্রেনের মধ্যে জিরো পাবো। ঠিক আছে, জিরো পাওয়া মানে হচ্ছে ড্রেনের মধ্যে আমরা কোনো ভোল্টেজ পাচ্ছি না। সো সোর্স থেকে এটা ধরা যায় যে সোর্সের মধ্যে থেকে আপনি ইলেকট্রন দিচ্ছেন, ইলেকট্রনটা যদি ড্রেন পর্যন্ত যেতে না পারে তাহলে আপনি এখানে জিরো পাবেন, ইলেকট্রনটা যদি যেতে পারে তাহলে হচ্ছে আপনি এখানে 1 পাবেন, তার মানে কোনো একটা ভোল্টেজ পাবেন। ঠিক আছে, আমাদের ট্রানজিস্টরের মধ্যে 0 আর 1 হয়, সুইচের মতো কাজ করে। তো এখানে সুইচটা কিভাবে কাজ করে, সুইচটা হচ্ছে গেট। ঠিক আছে, আমরা ফিজিক্যাল সুইচের কথা যদি চিন্তা করে থাকি, ফিজিক্যাল সুইচে কি হয়, ফিজিক্যাল সুইচে হচ্ছে আপনি সুইচ অন করলে 1 পান, অফ করলে 0 পান। সো গেটের মধ্যে আমরা যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ দিই, ভোল্টেজ দিই, পজিটিভ ভোল্টেজ দিই, এখানে চার্জ দেওয়া বোঝাচ্ছে। সো গেটের মধ্যে যদি আমরা পজিটিভ চার্জ দিই তাহলে এই পজিটিভ চার্জগুলো এখানে জমা হতে থাকে। সো গেটের মধ্যে পজিটিভ চার্জ হবে। সো এটা কি করে, সোর্সের যেই ইলেকট্রনগুলো আছে, সো আমি এখান থেকে ইলেকট্রন পাস করছি, তো এই সোর্সের ইলেকট্রনগুলো এই পজিটিভ গেট দ্বারা অ্যাট্রাক্টেড হয়, কারণ ইলেকট্রন তো নেগেটিভ চার্জের, আর পজিটিভ চার্জ পেলে ইলেকট্রনগুলো অ্যাট্রাক্টেড হয়ে ড্রেন পর্যন্ত চলে যায়। সো আমি যখন এই গেটের মধ্যে একটা ভোল্টেজ দিচ্ছি তখন এই সোর্স আর ড্রেনটা কানেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, তো সোর্স আর ড্রেন যখন কানেক্টেড হয়ে যাচ্ছে, এখানে দেখেন এই যে কানেকশনটা দেখানো, কানেক্টেড হলে আমাদের এখান থেকে ইলেকট্রন এসে ইলেকট্রনগুলো ড্রেন দিয়ে বের হতে পারছে। সো ড্রেন দিয়ে যখন বের হতে পারছে তখন আমরা এখানে 1 পাচ্ছি, আদারওয়াইজ যদি বের না হতে পারে তাহলে হচ্ছে আমরা এখানে 0 পাচ্ছি। ঠিক আছে, সো এই হচ্ছে ট্রানজিস্টরের দুটো স্টেট। সো গেটের মধ্যে যদি আমরা ভোল্টেজ দিই তাহলে হচ্ছে আমাদের সুইচটা অন করা বোঝাচ্ছে, গেটের মধ্যে ভোল্টেজ না দেওয়া মানে হচ্ছে সুইচটা অফ থাকা বোঝাচ্ছে। এইভাবে হচ্ছে আমাদের ট্রানজিস্টরগুলো 0 1 করে কাজ করে থাকে। আচ্ছা, এখন কোয়ান্টাম টানেলিংটা কি? কোয়ান্টাম টানেলিং একটা কোয়ান্টাম ফিজিক্সের একটা এফেক্ট। এটা শুধুমাত্র যে এই মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে হয় এমন না, এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, যে কোনো ওয়েভের ক্ষেত্রেই হতে পারে কোয়ান্টাম টানেলিং। ঠিক আছে, সো কোয়ান্টাম টানেলিং এফেক্টটা কি বলে, যে আমাদের এইখানে যদি আমরা গেটের মধ্যে ভোল্টেজ না দিই তাহলে কিন্তু আমাদের এই ইলেকট্রনটা এখানে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে, কারণ এখানে হিউজ একটা ব্যারিয়ার আছে। ডিসকার্ড করি। সো এখানে দেখেন যে এখানে আমাদের এই সোর্স আর ড্রেনের ডিসটেন্সটা কিন্তু হিউজ, আমাদের একটা ইলেকট্রন জাম্প করে এখানে যাওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে, আমরা যদি এখানে ভোল্টেজ না দিই, কারণ ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে না কেউ। এটা ওই পিএনপি জাংশন আমরা ট্রিপলেতে পড়ে আসছি ট্রানজিস্টরের ডিটেলস, আমি জাস্ট এখানে ট্রানজিস্টর হায়ার লেভেল ওভারভিউ দিচ্ছি। সো এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনগুলো কিন্তু জাম্প করে এখানে যাওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ এখানের ব্যারিয়ারটা অনেক হিউজ। বাট আমরা যখন ট্রানজিস্টর ছোট করছি
তখন আমরা এই যে ডিস্টেন্সটা কমায় আনছি না, তার মানে আমরা ব্যারিয়ারটাকে ছোট করছি, রাইট? তো এই যে ব্যারিয়ারটা ছোট হয়ে যাচ্ছে, একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রন জাম্প করার যে ব্যারিয়ারটা, সেই ব্যারিয়ারটা যখন ছোট হয়ে যাচ্ছে, সোর্স আর ড্রেনের মধ্যকার ডিস্টেন্স যখন অনেক কমে আসছে, তখন এই কোয়ান্টাম টানেলিং ইফেক্টটা কাজ করা শুরু করে। তো এফেক্টটা কীরকম? কখনো কখনো সোর্স থেকে ড্রেনের মধ্যে ইলেকট্রনগুলো চলে যায়, ঠিক আছে? ইলেকট্রনগুলো সোর্স থেকে ড্রেনের মধ্যে জাম্প করে চলে যায়। সো সোর্স থেকে ড্রেনে আমরা গেটে কোনো ভোল্টেজ দেইনি, সো আমাদের ড্রেনে 0 পাওয়ার কথা। বাট সোর্স থেকে ড্রেনের মধ্যে যদি কখনো কখনো ইলেকট্রন চলে যায়, তাহলে কি হচ্ছে? আমাদের 0 পাওয়ার কথা ছিল, বাট আমরা পাচ্ছি 1, কারণ ইলেকট্রনগুলো জাম্প করে ওইদিকে চলে যাচ্ছে। সো আমরা গেটে কোনো ভোল্টেজ দেইনি, আমাদের এখানে 0 পাওয়ার কথা ছিল, বাট আমরা কখনো কখনো ফর ব্রিফ মোমেন্ট অফ টাইম আমরা 1 পাচ্ছি। সো আমাদের ক্যালকুলেশনের আমাদের 0 পাওয়ার কথা, বাট আমরা ক্যালকুলেট করে দেখলাম মাঝে মাঝে 1 আসছে, তাহলে এইটা একটা এরর হয়ে যাবে আমাদের জন্য মাইক্রোপ্রসেসর ক্যালকুলেশনে। সো এইটাই হচ্ছে কোয়ান্টাম টানেলিং এফেক্টের কারণে হয়ে থাকে। এখন কোশ্চেন আসতে পারে, এটা কোয়ান্টাম টানেলিং থেকে কিভাবে হয়, কেন হয়? ওকে, সো কোয়ান্টাম টানেলিং থেকে কিভাবে হয়ে থাকে সেটা আমি একটা হায়ার লেভেল ওভারভিউ দিয়ে থাকি। আমি অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফিজিসিস্ট না, বাট কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে আমরা এটা বোঝার ট্রাই করি যে ব্যাপারটা কিভাবে হয়ে থাকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার ড্রেন, এটা ধরলাম। এই যে মধ্যকার ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমি বলছি ব্যারিয়ার, ঠিক আছে? সো এইখানে সোর্স থেকে ড্রেনের মধ্যে ইলেকট্রন এই ব্যারিয়ার দিয়ে কখনোই যেতে পারবে না। সো এই ব্যাপারটা চিন্তা করে দেখেন, এই ইলেকট্রনটা কিন্তু কখনোই এই ব্যারিয়ারটা পার করে ড্রেনের মধ্যে যেতে পারবে না, ঠিক আছে? সো এই ব্যাপারটা আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আপনি একটা বদ্ধ রুমের মধ্যে বল ছুঁড়ে মারলেন, ওই পাশে আরেকটা রুম আছে, বাট এই রুমের মধ্যে মাঝখানে একটা দেয়াল আছে, আপনি বলটা ছুঁড়ে মারলেন। বলটা ছুঁড়ে মারার পরে ওই বলটার এই রুমের মধ্যে থাকার প্রবাবিলিটিটা কত? আপনি একটা বল ছুঁড়ে মারলেন, সামনে একটা দেয়াল, রুমটা পুরোপুরি এনক্লোজড, এই রুমের মধ্যে বলটা থাকার প্রবাবিলিটিটা কত? প্রবাবিলিটি হচ্ছে 100%। বলটা কখনোই ওই দেয়াল ভেদ করে কিন্তু অন্য রুমে যেতে পারবে না, ঠিক আছে? বাট কোয়ান্টাম টানেলিং এর কারণে কি বলা হয় যে বলটা কখনো কখনো ওই রুমে চলে যাবে। এইটা কিভাবে যাচ্ছে? ওকে, সো কোয়ান্টাম, আমরা যখন কোয়ান্টাম এফেক্টের মধ্যে চলে যাই, যখন আমরা অনেক ক্ষুদ্র জিনিস নিয়ে গবেষণা করি, তখন যেটা হয় সেটা যে আমরা ধরেন যে একটা মৌল, তার কক্ষপথে ইলেকট্রন থাকে, রাইট? আমরা কখনোই পিন পয়েন্ট করে বলে দিতে পারবো না যে এই ইলেকট্রনটা এইখানেই থাকবে, একদম এক্স্যাক্ট এই পজিশনেই থাকবে, ঠিক আছে? আমরা এইটা কখনোই পিন পয়েন্ট করে বলে দিতে পারবো না। কোয়ান্টাম ফিজিক্স কি বলে যে ইলেকট্রনটার এই কক্ষপথের আশপাশে থাকার প্রবাবিলিটিটা হচ্ছে 90%, ঠিক আছে? বাট এই ইলেকট্রনটা এখানেও থাকতে পারে, ঠিক আছে? এইটার প্রবাবিলিটি ধরেন খুবই কম, 10%, ঠিক আছে? এরকম আর কি। সো এরকম প্রবাবিলিটি দিয়ে হচ্ছে কোয়ান্টাম, যখন আমরা কোয়ান্টাম রিয়েলমে চলে যাব, কোয়ান্টাম এফেক্টের কথা বলছি, তখন হচ্ছে এরকম প্রবাবিলিটি দিয়ে ডিসাইডেড হয়, ঠিক আছে, যে ইলেকট্রনগুলো কোথায় কিভাবে থাকবে। সো এই যে ইলেকট্রনটা দেখছি, আমরা কখনোই বলতে পারবো না যে ইলেকট্রনটা ঠিক এই পজিশনেই থাকবে। আমরা জানি যে ইলেকট্রনটা এইটুক ব্যারিয়ারের মধ্যে থাকতে পারে, বাট যে কোনো জায়গায় যে কোনো প্রবাবিলিটি থাকতে পারে। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা কিরকম যে ধরি এই ইলেকট্রনটার এই জায়গাটা থাকার প্রবাবিলিটিটা হচ্ছে 10%, ঠিক আছে? এখানে থাকার প্রবাবিলিটি হচ্ছে 10%, এখানে থাকার প্রবাবিলিটি আরেকটু কম, 5%, ওকে? এখানে 10% এবং 5%, এখানে থাকার প্রবাবিলিটি একটু বেশি, এখানে 12% ধরে নিলাম। সো ইলেকট্রনটাকে আপনি ছুঁড়ে মারলে ও কিন্তু ব্যারিয়ার ক্রস করে কখনোই যাবে না। সো ও কিন্তু এই জায়গাটুকুর মধ্যেই ইলেকট্রনটা থাকবে, ঠিক আছে? 10%, 5%, 12% এরকম প্রবাবিলিটির মধ্যে। সো এরকম প্রবাবিলিটির যদি আমরা একটা ওয়েভ আঁকি, তাহলে এরকম ওয়েভটা এরকম হবে। সো এই ওয়েভটা কি বলে যে এই পয়েন্টে ইলেকট্রন থাকার প্রবাবিলিটিটা এত, এই পয়েন্টে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি হচ্ছে এত, 10%, এই পয়েন্টে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি
12%। এই পয়েন্টে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি কত? ধরেন যে 5%-এর কম, 3%, ঠিক আছে, এরকম আর কি। সো এই জায়গাটুকের মধ্যে আমরা কখনোই বলতে পারবো না যে ইলেকট্রনটা ঠিক এই জায়গাটার মধ্যে থাকবে। ইলেকট্রনটা এই জায়গাটুকের মধ্যে এই প্রবাবিলিটিতে থাকতে পারে। সো আমরা বলতে পারি যে এই জায়গাটার মধ্যে আমাদের ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা বেশি। বাট একটা ইলেকট্রন আমি এখানে ছুড়ে দিলাম, সো ইলেকট্রনটা তো এই জায়গাটুকের মধ্যেই থাকবে, কারণ এখানে একটা ব্যারিয়ার আছে। ওই ব্যারিয়ারটা কিন্তু ক্রস করার মতো এনার্জিটা ইলেকট্রনটার নাই, ওইরকম এনার্জি আমি দিই নি। সো আমাদের এই জায়গাটুকুর মধ্যে, এই টোটাল জায়গাটুকুর মধ্যে ইলেকট্রন থাকার প্রবাবিলিটিটা হচ্ছে 100%। এই জায়গাটুকুর মধ্যে হচ্ছে 0% যখন ব্যারিয়ারটা বড় হয়, ঠিক আছে। ব্যারিয়ারটা যখন বড় হয় তখন এটা হচ্ছে কোয়ান্টাম ইফেক্ট, কোনো ইফেক্ট ফেলে না, কোয়ান্টাম টানেলিং ইফেক্ট হয় না, তখন হচ্ছে আমাদের ইলেকট্রন থাকার প্রবাবিলিটি হচ্ছে এই সাইডে 100%, এই সাইডে 0%। এখন দেখেন এটা একটা ওয়েভ না, সেইটা কিন্তু একটা ওয়েভ। সো ওয়েভের কিছু প্রপার্টি আছে। আমরা জানি লাইট একটা ওয়েভ, সো আমরা ওয়েভের প্রপার্টিটা দিয়ে হচ্ছে কোয়ান্টাম টানেলিংটা বোঝার চেষ্টা করব। সো কোয়ান্টাম টানেলিং অ্যাকচুয়ালি ওয়েভের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা জানি একটা লাইট একটা ওয়েভ, ঠিক আছে। আমরা হচ্ছে যদি হাই ডেন্সিটি মিডিয়াম থেকে লো ডেন্সিটি মিডিয়ামে একটা লাইট ফেলি এবং ওটা যদি অ্যাকিউট অ্যাঙ্গেলে পড়ে, তাহলে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে পারে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন একটা সার্টেন অ্যাঙ্গেলের কারণে হয়ে থাকে। একটা সার্টেন অ্যাঙ্গেলে বা তার বেশি অ্যাঙ্গেলে যদি ফেলে থাকি তাহলে হচ্ছে আমাদের এই অভ্যন্তরীণ প্রতিফলনটা হবে। সো ধরলাম এই আলোটা এভাবে আমরা ফেলেছি এবং এখানে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই পয়েন্টে হচ্ছে। যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছি তখন আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে আবার ঘন মাধ্যমের মধ্যেই আলোটা ফিরে আসছে। সো যেটা করতে হবে, সো এখানে দেখেন আমাদের নর্মালি এটাই জানার কথা যে আমরা আলোটা ফেলছি এবং ফুল আলোটা রিফ্লেক্টেড হয়ে আমাদের এইদিকে ফিরে আসছে, এইটুকু আমরা জানি। বাট অ্যাকচুয়ালি ফুল আলোটা রিফ্লেক্টেড হয় না, ঠিক আছে। সো ফুল লাইটের ওয়েভটা যে রিফ্লেক্টেড হয় না, এটা ম্যাক্সওয়েলের ওয়েভ ল থেকেই আসছে। সো অ্যাকচুয়ালি ঘটনা যেটা হয় যে ধরেন যে 99.99999 সামথিং ওয়েভ হচ্ছে আমাদের রিফ্লেক্টেড হয়ে যায়। বাট কিছু ওয়েভ হচ্ছে এই হাই ডেন্সিটি মিডিয়াম থেকে লো ডেন্সিটি মিডিয়ামে যাওয়ার সময় কিছু ওয়েভ এই লো ডেন্সিটি মিডিয়ামের মধ্যে বলতে পারেন এটাকে লিকেজ হয়ে চলে আসে, ঠিক আছে। কিছু ওয়েভ হচ্ছে চলে আসে, এই যে কিছু ওয়েভটা চলে আসছে লো ডেন্সিটি মিডিয়ামের মধ্যে। সো হাই ডেন্সিটি মিডিয়াম থেকে লোতে আসবে, ব্যারিয়ারটা ক্রস করে লো এর মধ্যে কিছু ওয়েভ কিন্তু চলে আসছে। সেই কিছু ওয়েভ যে চলে আসছে এটাকে বলা হয় হচ্ছে এভানেসেন্ট ওয়েভ। সো এখন আমাদের এয়ারের মধ্যে কিছু ওয়েভ চলে আসছে, আমরা জানি খুবই সামান্য কিছু ওয়েভ, ওই ওয়েভটাকে আমরা বলি এভানেসেন্ট ওয়েভ। এখন আমরা যদি আর একটা হাই ডেন্সিটি মিডিয়াম এখানে নিয়ে আসি, সো এখানে উপরে হচ্ছে একটা হাই ডেন্সিটি মিডিয়াম, নিচেও হচ্ছে গ্লাস হাই ডেন্সিটি মিডিয়াম, ঠিক আছে। দুইটাই হচ্ছে হাই ডেন্সিটি মিডিয়াম, মাঝখানে হচ্ছে আমাদের সেই এয়ারের ব্যারিয়ারটা। ওকে, সো আমরা একটা লাইট দিলাম, সেই লাইটটা রিফ্লেক্ট করলো এই মানে অ্যাকিউট অ্যাঙ্গেলে ফেললাম যাতে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। সো ফেলার ফলে হচ্ছে রিফ্লেকশনটা হলো 99.something% আলো রিফ্লেক্ট করে গেল। বাট কিছু আলো ইভানেসেন্ট ওয়েভের কারণে এই সাইডে চলে আসছে এয়ারের মধ্যে, এয়ার মিডিয়ামের মধ্যে। এখন এই এয়ার মিডিয়ামের মধ্যে মানে এই গ্লাসের যদি খুবই কাছে যদি আমি আর একটা গ্লাস নিয়ে আসি, তাহলে যেটা হয় যে যেই আলোটা লিক করছিল সেই আলোটা ওই গ্লাস দিয়ে পাস হয়ে যাবে। যেই গ্লাসটা আমরা কাছে নিয়ে আসবো সেই গ্লাস দিয়ে পাস হয়ে যাবে। সো আমাদের লাইটটা এখান থেকে পুরোপুরি রিফ্লেক্ট হয়ে এখানে যাওয়ার কথা ছিল, বাট কিছু আলো রিফ্লেক্ট হয়ে এদিকে চলে আসবে, ঠিক আছে। গ্লাস দিয়ে আমাদের বের হয়ে এদিকে চলে আসবে। বাট এখানে কিন্তু এয়ারের ব্যারিয়ার আছে, ব্যারিয়ারটা খুব ছোট হলেও আছে। আমার কিন্তু এইখানে কিছুই আসার কথা ছিল না, বাট কিছু আলো এখানে লিক করে চলে আসে। এই যে এফেক্টটা হচ্ছে, এই এফেক্টটা হয় হচ্ছে কোয়ান্টাম টানেলিংয়ের কারণে। যখন এই ব্যারিয়ারটা খুবই ছোট হয়ে যায় তখন কোয়ান্টাম ইফেক্টগুলো কাজ করা শুরু করে। তখন আমরা পিন পয়েন্ট করে বলতে পারি না যে এই আলোর কণাটা এখানেই থাকবে, বলতে পারি না। সো এই যে কিছু আলো রিফ্লেক্ট করে চলে আসছে, চলে এদিকে চলে আসবে, সেই আলোকে চলে আসার ঘটনাকে আমরা বলি যে ফ্রাস্ট্রেটেড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক আছে।
এটা যে অ্যাকচুয়ালি হয়, এই অ্যাকচুয়ালি হওয়ার একটা রিয়েল লাইফ এক্সাম্পল আমি ভিডিওতে ক্রিয়েট করেছি, সেই এক্সাম্পলটা আমরা দেখি। ওকে, সো একটা ভিডিও আমি প্লে করি, ভিডিওতে হচ্ছে আমরা এটা দেখব। সো এইটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট হতে পারে। যেখানে দেখেন যে আমার গ্লাসের মধ্যে পানি আছে। সো গ্লাস এবং পানি দুটি হচ্ছে আমার ঘন মাধ্যম, এবং গ্লাস এবং ওয়াটারের কিন্তু ডেন্সিটিটা প্রায় সেম, বাট এয়ারের ডেন্সিটি অনেক লো। সো এখানে কি হচ্ছে যে লাইট রেগুলো গ্লাস এবং পানির মধ্য দিয়ে হচ্ছে এই সাইডে যাচ্ছে। সো এই সাইডে দেখেন আমি যখন হাত দিচ্ছি তখন আমার হাত নর্মালি দেখা যাচ্ছে, কারণ এই যে অ্যাঙ্গেলটা মোটেও অ্যাকিউট অ্যাঙ্গেল না আর কি। সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হওয়ার চান্সটা নেই। সো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখন হবে? আমি যখন উপর দিয়ে তাকাচ্ছি, দেখেন যে আমি গ্লাসের পিছনে টাচ করছি, বাট আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে না। ওকে, সো আমার ফিঙ্গারগুলো দেখা যাচ্ছে না, বাট এখানে গেলে আমার টাচ যে করছি সেটা দেখা যাচ্ছে, বাট এখানে একদমই দেখা যাচ্ছে না। সো এখানে যেটা হচ্ছে টাচ করার পরেও কিন্তু এয়ারের একটা ব্যারিয়ার থাকে। সো আমি যদি অনেক জোরে প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার ফিঙ্গারটা দেখা যাচ্ছে একটু করে, ঠিক আছে? অনেক জোরে প্রেস করলে দেখা যাচ্ছে, কারণটা কি? তখন এয়ারের ব্যারিয়ারটা খুবই কম্প্রেসড হয়ে খুবই ছোট হয়ে আসে। সো এই কোয়ান্টাম টানেলিং এফেক্টের কারণে, এভানেসেন্ট ওয়েভের কারণে কিছু লাইট কিন্তু এদিক দিয়ে আমার রিফ্লেক্ট করে আসে, ঠিক আছে? সো আমি যখন অনেক জোরে করছি তখন আমার এয়ারের ব্যারিয়ারটা ছোট হওয়ার কারণে আমার ফিঙ্গারের কিছু অংশ দেখা যাচ্ছে, দেখছেন? সো এটা একটা কোয়ান্টাম টানেলিং এক্সাম্পল হতে পারে। আরেকভাবে আরও ইজিলি দেখা যায় যে আমি যদি এয়ারের ব্যারিয়ারটাই না রেখে যদি ওয়াটারের ব্যারিয়ার করে দিই তাহলে কি হয় দেখেন। সো তখন আর বেশি জোরে করা লাগবে না, তখন হালকা করে প্রেস করলে আমার পুরো ফিঙ্গারটা দেখা যাবে, কারণ তখন ওখানে বাতাস নেই, পানি আছে, ঠিক আছে? সো এইটা কোয়ান্টাম টানেলিংয়ের একটা খুব সিম্পল এক্সপেরিমেন্ট হতে পারে, এটা বাসায় সবাই করে দেখতে পারেন। ওকে, সো এখানে আমরা একটা সিম্পল এক্সপেরিমেন্ট দেখলাম, যেটা আপনারাও ট্রাই করতে পারবেন। সো এখানে অ্যাকচুয়ালি এই ফ্রাস্ট্রেটেড টোটাল ইন্টারনাল রিফ্লেকশনটা প্লে করে। সো এই ঘটনাগুলোর সাথে আমার মাইক্রোপ্রসেসরের সম্পর্ক কি, রাইট? সো আলো একটা ওয়েভ ছিল, রাইট? আমরা এখানে ইলেকট্রন, যখন আমি বলছিলাম ইলেকট্রন একটা ব্যারিয়ার পার করে আর একটা সাইডে যাচ্ছে। সো ইলেকট্রনটাকে আমরা কিন্তু একটা কণা হিসেবে কাউন্ট করছিলাম না, ইলেকট্রনকে আমরা হচ্ছে একটা ওয়েভ আকারে চিন্তা করছিলাম, যে ইলেকট্রন এখানে পাওয়ার প্রবাবিলিটি ওয়েভ। কারণ আমরা যখন কোয়ান্টাম রেলমে চলে যাই তখন আমরা সব কিছু প্রবাবিলিটি দিয়ে চিন্তা করি। সো এই ব্যারিয়ারটা অ্যাকচুয়ালি কি? এখানে হচ্ছে দেখেন, এখানে একটা মিডিয়াম। তা আমরা জানি যে ট্রানজিস্টরটা কিভাবে থাকে। এন টাইপ হচ্ছে সোর্স, এন টাইপ ড্রেন, আর পি টাইপ হচ্ছে এই মাঝখানের গেটটা বা যে ব্যারিয়ারটা, সেটা, রাইট? তো এটা হচ্ছে একটা ট্রানজিস্টর হতে পারে, আবার এনপিএন এটা দেখছি, পিএনপিও হতে পারে। সো আমাদের এইটা হচ্ছে সোর্স, এইটা আমার ড্রেন। সো এই সোর্সের ম্যাটেরিয়াল, ড্রেনের ম্যাটেরিয়াল সেম, বাট মাঝখান যেটা ব্যারিয়ারটা, সেই ম্যাটেরিয়ালটা কিন্তু ডিফারেন্ট, রাইট? সো এইটা হচ্ছে আমার ব্যারিয়ার। আমার সোর্স থেকে ড্রেনের মধ্যে কখনো ইলেকট্রন জাম্প করে যাওয়ার কথা না, বাট এটা যেহেতু একটা ওয়েভটা কিন্তু এই ব্যারিয়ারে বাড়ি খাচ্ছে, বাড়ি খেয়ে আবার এখানে ফিরে আসছে। সো বাড়ি খেয়ে ফিরে আসার ঘটনাটা হচ্ছে আমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের সাথে ম্যাচ করে কিন্তু। সো বাড়ি খেয়ে যখন ফিরে আসছে, যেহেতু এটা একটা ওয়েভ, সো এটাও কিন্তু ওয়েভের প্রপার্টিগুলো হোল্ড করে রাখবে। এবং ওয়েভের প্রপার্টি আমরা কি দেখলাম? লাইট যেহেতু একটা ওয়েভ ছিল, সেটার প্রপার্টি কি ছিল? এটা থেকে এভানেসেন্ট ওয়েভ বের হয়ে আসবে। সো কিছু ওয়েভ এভানেসেন্ট ওয়েভ আকারে এখানে পাওয়া যায়, ঠিক আছে? এখন আমার ব্যারিয়ারটা যদি যখন অনেক ছোট, তখন এই ওয়েভটা কিন্তু যেটা লিক করছে, সেই ওয়েভটা কিন্তু আমার যে ধরেন এই যে এই ব্যারিয়ারটা হচ্ছে আমার সেই এয়ারের ব্যারিয়ারটা, এবং এখানে হচ্ছে আমার সেই গ্লাসের ব্যারিয়ারটা। সো এই ব্যারিয়ারটা যখন ছোট হয়ে যাচ্ছে, তখন এভানেসেন্ট ওয়েভটা কিন্তু ওই ফ্রাস্ট্রেটেড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে এই সাইড থেকে এই সাইডে চলে আসছে, রাইট? ব্যারিয়ারটা বড় হলে কিন্তু এটা হওয়ার চান্স নাই। আমার এই গ্যাপটা কিন্তু বেশি হলে এই ফ্রাস্ট্রেটেড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কখনোই হবে না। আমরা গ্লাসের এক্সাম্পলটাতে দেখলাম, যখন এয়ারের ব্যারিয়ার বড় ছিল তখন কিন্তু হচ্ছিল না। সো ব্যারিয়ারটা যত ছোট করছি তত এই
এখানে আমাদের ওয়েভটা চলে আসার প্রবাবিলিটিটা বেড়ে যাচ্ছে। তো এই ওয়েভটা কিন্তু তখন কিছু হলেও এইখানে চলে আসবে। তো এখানে আমরা কি পাবো, ইলেকট্রন এখানে থাকার একটা নন জিরো প্রবাবিলিটি পাবো। আগে কি ছিল যে এখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটিটা একদম 0%, বাট যখন আমরা ব্যারিয়ারটা খুব ছোট করে ফেলছি তখন কিন্তু আমরা এখানে ইলেকট্রন থাকার একটা নন জিরো প্রবাবিলিটি পাচ্ছি। তো নন জিরো প্রবাবিলিটি পেলে কি হচ্ছে যে ধরেন যে সোর্স আর ড্রেনের ডিসটেন্সটা অনেক কম হয়ে গেছে। তো ইভানেসেন্ট ওয়েভের কারণে এই যে এখানে হচ্ছে আমার প্রবাবিলিটি ওয়েভ আছে ইলেকট্রন থাকার, প্রবাবিলিটি ওয়েভটা রিফ্লেক্ট করে এই সোর্সের মধ্যে থাকার কথা, বাট সোর্স থেকে না থেকে ড্রেনের মধ্যেও নন জিরো কিছু প্রবাবিলিটি পাচ্ছি। তার মানে ড্রেনের মধ্যেও আমার ইলেকট্রন কখনো কখনো চলে আসছে, রাইট? তো আমার এখানে 0 পাওয়ার কথা, বাট আমার কখনো কখনো 1 হয়ে যাচ্ছে। সো এই যখন 1 হয়ে যাবে তখন কিন্তু আমাদের মাইক্রোপ্রসেসর ক্যালকুলেশনে এরর দিবে। সো আমরা সোর্স এবং ড্রেনের ডিসটেন্স যখনটা কমায় আনছি তখন আমার এই এফেক্টটা কাজ করা শুরু করছে। এই কারণেই বেসিক্যালি আমরা সোর্স এবং ড্রেনের ডিসটেন্স আর কমাতে পারছি না। সো এই প্রবলেমটা কোয়ান্টাম টানেলিং এফেক্টটা কমায় আনা যায় অনেকটা ওয়েতে, যে আমরা সোর্স আর ড্রেনের ডিসটেন্সটা অন্য কিভাবে বাড়াতে পারি, কি কি ওয়েতে বাড়াতে পারি, ট্রানজিস্টরের সাইজটা বড় না করে আর কি কি ওয়েতে বাড়াতে পারি। সো সাইজটা পাশাপাশি লেন্থটা বড় না করে ট্রানজিস্টর সাইজটা আমরা উঁচু করে দিতে পারি, 3D করে দিতে পারি। সো সোর্স আর ড্রেন যখন 2D ছিল, মানে প্ল্যানার ছিল ডিসটেন্সটা, ঠিক আছে, 2D হলে কিন্তু জাস্ট ডিসটেন্সটা দৈর্ঘ্য এবং প্রস্থ হবে। ঠিক আছে, ধরেন যে আমি একটা কাগজ নিই, তো ধরেন এই কাগজটা, রাইট? কাগজটা কিন্তু খুবই থিন। তো কাগজের এরিয়াটা হচ্ছে জাস্ট এইটুকের এরিয়া, লেন্থ এবং উইডথ করলেই হচ্ছে আমরা এরিয়াটা পেয়ে যাচ্ছি। বাট আমরা যখন একটা ফোনের এরিয়া নিব বা একটা পাওয়ার ব্যাংক বা একটা ডাস্টারের এরিয়া নিব তখন কিন্তু আমার এই সাইড ক্যালকুলেট করতে হবে, উপরের সাইড, নিচের সাইড, ডান সাইড, বাম সাইড, সবগুলো সাইড ক্যালকুলেট করতে হবে। সবগুলো সাইড ক্যালকুলেট করলে কিন্তু আমরা, এটা যদি 2D হতো তাহলে এরিয়াটা মানে অনেক, সারফেস এরিয়াটা অনেক কম হতো, বা 3D হওয়ার কারণে কিন্তু সারফেস এরিয়াটা অনেক বেড়ে যায়। আমরা সারফেস এরিয়ার কথা বলছি, সারফেস এরিয়াটা বাড়া মানে হচ্ছে সোর্স আর ড্রেনের মধ্যকার ডিসটেন্সটা বাড়া। ঠিক আছে, এখানে দেখেন সোর্স আর ড্রেনের ডিসটেন্স কি কি, এই সাইডের একটা ডিসটেন্স, উপরের একটা ছোট একটু ডিসটেন্স, আবার পিছনের যে ডিসটেন্সটা, টোটাল ডিসটেন্সটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এখানে কিন্তু ডিসটেন্সটা অনেক কম। ঠিক আছে, তো ডিসটেন্সটা এইভাবে 3D ফিনফেট ডিজাইন বলে এটাকে। তো ট্রানজিস্টরটাকে আমরা 3D বানিয়ে এইভাবে আর কি কোয়ান্টাম টানেলিং ইফেক্টটি কিছুটা কমাতে পারি। বর্তমান ট্রানজিস্টরগুলোতে 2টা ডিফারেন্ট গেট ইউজ করা হয় এবং 2টা সোর্স এবং ড্রেন থাকে, যাতে ডিসটেন্স আরও বেশি ক্রিয়েট হয়। ওকে, আচ্ছা, সো এইভাবে আর কি কোয়ান্টাম টানেলিং ইফেক্টটা কমানো যায়। এছাড়াও মুরস ল ফেল হওয়ার আর একটা রিজন হচ্ছে যে সিলিকন অ্যাটমের সাইজটা, সিলিকনের অ্যাটমিক সাইজটা। সো সিলিকনের অ্যাটমিক সাইজ হচ্ছে 2 ন্যানোমিটার। অ্যাটমিক সাইজ 2 ন্যানোমিটার হওয়ার কারণে এটা মানে আমরা ফিজিক্যালি কখনোই এই 2 ন্যানোমিটার জায়গাটাকে কিন্তু দখল করতে পারবো না। সো ব্যাপারটা কীরকম, যে আমার সোর্স আর ড্রেন আমরা এখানে ধরি। সো ধরেন যে সোর্সটা বানানো হচ্ছে 3টা সিলিকন দিয়ে, তো ধরেন যে ড্রেনটাও 3টা সিলিকন দিয়ে বানানো। ওকে, এখন যদি এই ডিসটেন্স আমরা কমাতে থাকি তাহলে কি হবে? সো ডিসটেন্স কমাতে কমাতে ধরেন যে সোর্স আর ড্রেনটা একদম কাছাকাছি চলে আসছে, সেখানে কি হবে, সোর্সটা আমাদের ধরেন যে 3টা ইলেকট্রন দিয়ে বানানো, আবার ড্রেনটাতেও আবার লাস্ট যে ইলেকট্রনটা সেটা সোর্সের ইলেকট্রনের সাথে ওভারল্যাপ করবে না। সো ইলেকট্রন না, সিলিকনের যে অ্যাটমটা অ্যাটমের সাথে ওভারল্যাপ করবে। সো অ্যাটমের সাথে আর একটা অ্যাটম কখনোই ওভারল্যাপ করতে পারবে না, এটা ফিজিক্যালি ইম্পসিবল। আমাদের ফিজিক্স বলে এটা কখনোই পসিবল না। এটা যেহেতু পসিবল না, তো আমরা একটা সার্টেন ডিস্টেন্সের পর এটা ছোট করতে পারবো, কারণ গেটটা বানাতেও কিন্তু আমার কিছু ইলেকট্রন লাগবে। সো ধরা হয় যে এই 1 ন্যানোমিটারের নিচে যাওয়াটা মোটামুটি ইম্পসিবল এই সিলিকনের অ্যাটমিক সাইজের কারণে। তো সিলিকনের বদলে গ্রাফিন ইউজ করা যেতে পারে, অন্য ম্যাটেরিয়াল ইউজ করা যেতে পারে এই প্রবলেমটা সলভ করতে। সো মুরস ল বেসিক্যালি এই 2টা কারণে আর কি মানে ফেল হওয়া শুরু করছে। আর তাছাড়াও ট্রানজিস্টর সাইজটা ছোট করে আনা কি ইঞ্জিনিয়ারদের জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে, মেশিনারিজগুলো ডেভেলপ করাও টাফ হয়ে যাচ্ছে। সো এই কারণে আর কি মুরস ল ফেল করছে। সো টপিকটা মোটামুটি ডিফিকাল্ট ছিল, এই টপিকটা আপনাদের জন্য ডেফিনেটলি আমার জন্য, কারণ আমি কোয়ান্টাম ফিজিসিস্ট না, বাট আমি ট্রাই করেছি ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে না যায় হায়ার লেভেল একটা ওভারভিউ দিতে, একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে। সো আই হোপ একটা হায়ার লেভেল ওভারভিউ পেয়েছেন যে কোয়ান্টাম টানেলিংটা কীভাবে কাজ করে।
আর যদি কারো কনফিউশন থাকে বা কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে পারেন। থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য।